নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞান, সংজ্ঞা, বিবর্তন ও বিষয়বস্তু। এটি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা করার আগে আমাদের যেটা মনে রাখা উচিত যে মানুষ একজন সমাজবদ্ধ জীব। সমাজকে ছাড়া মানুষ চলতে পারে না। ঠিক এই উদ্দেশ্যেই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন যে যে ব্যক্তি সমাজকে ছাড়া চলতে পারে তিনি পশু কিংবা ভগবান। সময়ের সাথে সাথে সমাজের যেরকম পরিবর্তন ঘটতে থাকে ঠিক একইভাবে পরিবর্তন ঘটে মানব সমাজেরও। আমরা দেখেছি প্রথমে ছিল বন্য যুগ, তারপরে আসে বর্বর যুগ এবং শেষে আসে সভ্য যুগ। এবং একই সাথে সাথে সমাজ এবং মানুষ বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে। কখনো সেটা অর্থনৈতিক সম্পর্ক, কখনো সেটা সাংস্কৃতিক সম্পর্ক, কখনো সেটা নৈতিক সম্পর্ক। সুতরাং সমাজ ব্যবস্থা যত জটিল এবং বহুমুখী হতে থাকে, বিভিন্ন চিন্তাবিদরা এটা ভাবেন যে এই জটিলতা থেকে সমাজকে মুক্ত করার জন্য এবং মানুষের সমাজ জীবনের বিভিন্ন দিকের পর্যালোচনা করার জন্য সমাজ বিজ্ঞানের প্রয়োজন। এই সমাজ বিজ্ঞানেরই একটি শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। এবার খুব আশ্চর্যভাবে রাষ্ট্রবিজ্ঞান এই নামকরণের পিছনে বেশ কিছু মতবিরোধ ছিল। এই শাস্ত্রকে রাষ্ট্রবিজ্ঞান বলা হবে নাকি রাজনীতি বলা হবে, এই নিয়েও বেশ অনেক বিশ্লেষণ রয়েছে। যেমন ইয়েলিনেক, উনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের মতো এমন একটিও বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা প্রয়োজন। সুন্দর পরিভাষা অর্থাৎ গুড টার্মিনোলজি। আবার একই সূত্রে বিভিন্ন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তাবিদ, যার মধ্যে অন্যতম অ্যারিস্টটল, সিজউইক, লাওয়েল, ইয়েলিনেক, লিপসন, লাস্কি, অ্যালান বল, এনারা অবশ্যই ইয়েলিনেকের সূত্রে বেঁধেই বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের বদলে রাজনীতি, এই শাস্ত্রের নাম রাজনীতি হওয়া উচিত। আবার অন্যদিকে প্রাইস, সিলি, বার্জেসের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞান কথাটি ব্যবহার করেছেন। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির মধ্যে একটু হলেও তফাৎ, পার্থক্য আছে। তাহলে সেটা কি? এই বিষয়ে অধ্যাপক গার্নার তিনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলী সম্পর্কিত জ্ঞান, কিন্তু রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যাবলীর সমষ্টি। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে আমরা কি বলতে পারি? যে রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক মাত্র। তাই রাজনীতিতে ইচ্ছুক বহু মানুষ রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একেবারেই কিছু না জানতে পারেন। আমরা দেখেছি বা আমরা দেখি যে একই দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে, বা বিভিন্ন দেশে রাজনীতির পার্থক্য থাকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে। কিন্তু তাই বলে রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বসমূহ এক এক দেশে এক এক রকম হবে এইটা সম্ভব না। The theories are uniform in every country. রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বসমূহ ভিন্ন হতে পারে না, যদিও বিভিন্ন দেশে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে
পার্থক্য দেখা যেতেই পারে। রাজনীতি বা পলিটিক্স এই বিষয়ে আমরা প্রথম উল্লেখ পাই গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কালবিজয়ী গ্রন্থ পলিটিক্সে। গ্রিক শব্দ পোলিস, এই শব্দ থেকে ইংরেজি শব্দ পলিটিক্সের জন্ম। পোলিস শব্দটির অর্থ নগর, এবং অ্যারিস্টটল সমকালীন গ্রিক নগর রাষ্ট্র, অনুসৃত নীতি, সমস্যাদি আলোচনার বিষয়বস্তু হিসেবেই রাজনীতিকে বেছে নিয়েছিলেন। তবে বলাই বাহুল্য যে বর্তমানে অনেক পরিবর্তন হয়েছে সমাজ ব্যবস্থার, মানব সমাজের, এবং রাজনীতি যেই অর্থে অ্যারিস্টটল ব্যবহার করেছিলেন সেই অর্থে বর্তমানে রাজনীতিকে আবদ্ধ রাখা একেবারেই সম্ভব না। সাধারণত এখন আমরা রাজনীতি বলতে বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা বুঝি, বা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার লড়াইকে বুঝি। তবে এই ভাবনা বা এই চিন্তাধারা খুবই সংকীর্ণ। কেউ কেউ মনে করেন রাজনীতি হলো ন্যায় নীতি বর্জিত উপায়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা লাভ। আবার কেউ কেউ মনে করেন রাজনীতি হলো অধিকতর সভ্য উপায়ে সিদ্ধান্ত গ্রহণ। আবার হ্যারপ, হেগ, ব্রেসলিন তাদের রচিত কম্প্যারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশন এখানে রাজনীতিকে একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন, এবং এই প্রক্রিয়ার মাধ্যমে গোষ্ঠীসমূহ যৌথভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হন, এবং এই গোষ্ঠী বিভিন্ন আকারের হতে পারে। তার এক প্রান্তে যেরকম পরিবার থাকতে পারে, আবার আরেক প্রান্তে অবশ্যই রয়েছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক সম্প্রদায়। যদি আমরা রাজনীতির প্রকৃতি এই সম্পর্কে আলোচনা করি, তাহলে প্রথম যেই বিষয়টি উঠে আসবে সেটা হলো রাজনীতি হলো একটি গঠনমূলক এবং বাস্তব বিষয়। এই উদ্দেশ্যে হেগ, হ্যারপ, ব্রেসলিন ওনারা বলেছেন যে রাজনীতির প্রথম কাজ এবং প্রধান কাজ হলো সেই সমস্ত অবস্থাকে খুঁজে বার করা যার জন্যে বিভিন্ন গোষ্ঠী তাদের লক্ষ্যে পৌঁছতে পারছেন না। সুতরাং রাজনীতির কাজ কি? সেই সমস্ত গোষ্ঠীদের সাহায্য করা একটি লক্ষ্যে পৌঁছানোর। তবে এই অঙ্গীকার থেকে আমরা কি বলতে পারি যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লক্ষ্য পূরণের জন্য প্রাথমিক মতবিরোধ হতেই পারে, এবং রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমেই এই সমস্ত মতবিরোধ সমাধান করা যেতে পারে। তাহলে তার জন্যে কি প্রয়োজন? রাজনৈতিক ইচ্ছার। তাহলে রাজনীতির আরেকটা কাজ হলো রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক ইচ্ছার মাধ্যমে সমাধান বার করা। কিসের সমাধান? বিভিন্ন মতবিরোধের। আবার লেনিন উনি বলেছেন রাজনীতি হলো অর্থনীতি ঘনীভূত প্রকাশ, এবং এর ফলে প্রচলিত সমাজ ব্যবস্থা ও সংরক্ষণের মাধ্যমে রাজনীতি অর্থনীতিরও সেবা করে থাকে। সময়ের সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের ধ্যান ধারণারও অনেক পরিবর্তন ঘটেছে। সুতরাং আজ অবধি
কোনো একটি সর্বগ্রহণযোগ্য সংজ্ঞায় আমরা আসতে পারিনি। এই বিষয়ে ইয়েলেনিক বলেছেন যে নামকরণের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানকে কেন্দ্র করে যা মতবিরোধ রয়েছে তা অন্য কোনো বিজ্ঞানকে কেন্দ্র করে নেই। এরকম বহু বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে যেতে বহু রাষ্ট্রবিজ্ঞানী চিন্তাবিদরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে প্রধানত দুটো বিষয় নিয়ে কথা বলেছেন। এক নম্বর বিষয় রাষ্ট্রকেন্দ্রিক এবং দ্বিতীয় বিষয় অরাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে আমরা সাবেকি বা সনাতন সংজ্ঞাও বলে থাকি। এই সংজ্ঞা অনুসারে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী এইসব নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। আবার ব্লানশলির মতে রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা ও প্রকৃতি এইসব নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রকে নিয়ে যে শাস্ত্রই আলোচনা করে তাকেই রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। গেটেল উনি বলেছেন যে রাষ্ট্র আগে কি ছিল সেই ঐতিহাসিক অনুসরণ এবং বর্তমান রাষ্ট্রের বিশ্লেষণ, ব্যাখ্যা যে শাস্ত্র করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। রাফায়েল মনে করেন যে যা কিছু রাষ্ট্রকে স্পর্শ করে তাই হলো রাষ্ট্রবিজ্ঞান। অন্যদিকে পল জানে তিনি মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন এক অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি, সরকারের নীতিসমূহ এইসব বিষয়ে আলোচনা করে। এবং বার্জেস তিনি মনে করেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা এবং সার্বভৌমিকতার বিজ্ঞান। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমাদের রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা। অন্যদিকে গ্রাহাম ওয়ালেস, আর্থার বেন্টলে, হ্যারল্ড লাসওয়েল, অ্যালান বল, ডেভিড ইস্টন প্রমুখ আধুনিক আচরণবাদীদের মতে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা খুবই সংকীর্ণ। কারণ রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়েই আলোচনা করে এমন হতে পারে না। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, কোনো ব্যক্তির বা গোষ্ঠীর রাজনৈতিক মতাদর্শ নিয়েও আলোচনা করতে পারে। আবার লাসওয়েল বলেছেন যে সমাজের প্রভাব এবং প্রভাবশালীদের নিয়ে যে আলোচনা তাকে রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। এবার এই প্রভাব এবং প্রভাবশালী বলতে আমরা কি বুঝি? রবার্ট ডালের মতে সমাজে কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছা অনুসারে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে সক্ষম হন তাহলে সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি অন্যকে দিয়ে কাজ করাতে সক্ষম হয়েছেন তাকে বলা হবে প্রভাবশালী এবং তার ক্ষমতাকে বলা হয় প্রভাব। বিভিন্ন ব্যক্তির প্রভাবের তুলনামূলক আলোচনা ছাড়া রাজনীতি সম্পূর্ণ নয়। তাই ক্ষমতা, শাসন, কর্তৃত্ব অর্থাৎ পাওয়ার, রুল, অথরিটি এই তিনটি হলো রাজনৈতিক আলোচনার প্রধান প্রতিপাদ্য। এরপর আমন্ড পাওয়েল ওনারা বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান হলো অভিজ্ঞতাবাদী বা এম্পিরিক্যাল, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে আমরা ক্ষমতার সমস্যা এবং প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকি। আবার ডেভিড ইস্টনের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো
মূল্যের কর্তৃত্ব সম্পন্নের বরাদ্দের পাঠ। তাহলে এইসব থেকে আমরা কি বলতে পারি? যে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি বিষয় যা ক্ষমতা, শাসন, কর্তৃত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের একটি স্থায়ী সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থা এই বিষয়ে আলোচনা করে থাকে। তাহলে আমাদের যদি রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়, তাহলে তার উত্তরে আমরা কি কি পয়েন্ট বলতে পারি? 1 নম্বর পয়েন্ট, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা। এটা নিয়ে কোনো মতবিরোধ নেই। দ্বিতীয় পয়েন্ট আমরা কি বলতে পারি? যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক, আবারও বলছি, বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, শাসন প্রণালী ও সংগঠন নিয়ে আলোচনা করে। তৃতীয় পয়েন্ট কি হবে? যে রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক আইন, সম্পর্ক, সংগঠন এইসব নিয়েও বিশ্লেষণ করে থাকে। এবং শেষ বা লাস্ট পয়েন্ট যেটা হবে সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের দ্বারা আমরা বিভিন্ন প্রকারের রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ এবং তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে থাকি। রোমান রাষ্ট্রচিন্তায় যেই 2 দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদের নাম উল্লেখযোগ্য তারা হলেন পলিবিয়াস এবং সিসেরো। রোমান দার্শনিক, ইতিহাসবিদ ও আইনজীবীদের সর্বাপেক্ষা বড় অবদান হলো যুক্তিবাদিতা ও ন্যায়কে আইনের ভিত্তি বলে ঘোষণা করা। তাছাড়া মিশ্র শাসন ব্যবস্থা, ক্ষমতা ও ভারসাম্যের নীতি এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সার্বজনীন নাগরিকত্বের ধারণাকে বাস্তব রূপদানের প্রয়াস রোমান রাষ্ট্রচিন্তাকে যথেষ্ট সমৃদ্ধ করেছিল। রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ক্ষেত্রে প্রথমেই আমাদের যা মনে রাখা দরকার সেটা হলো প্রাচীন গ্রিসের রাজনীতি সংক্রান্ত আলোচনা। এবং গ্রিস বলতেই আমাদের যেই 2 দার্শনিকের কথা মনে পড়ে তারা হলেন অ্যারিস্টটল এবং প্লেটো। প্লেটোর রিপাবলিক, স্টেটসম্যান, লজ এই সমস্ত গ্রন্থে আমরা বারবার রাজনীতির সঙ্গে দর্শনের মেলবন্ধন খুঁজে পাই। অ্যারিস্টটলের পলিটিক্স নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি এবং বলা যায় যে গ্রিক শব্দ পোলিস এর থেকে ইংরেজি শব্দ পলিটিক্সের জন্ম। তাছাড়া অ্যারিস্টটল বারবার রাজনীতির সাথে নীতিশাস্ত্রের যে একটি তফাৎ, যে একটি পার্থক্য আছে সেটা বুঝিয়েছেন। একই সময় প্রাচীন ভারতে বিভিন্ন রাজনৈতিক আলোচনা, বিশ্লেষণ দেখা গিয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য অবশ্যই ঋগ্বেদ এবং কৌমতন্ত্র, যেখানে উপজাতীয় শাসন ব্যবস্থার সম্পর্কে বলা হয়েছে। তাছাড়া বৌদ্ধ রাষ্ট্রচিন্তায় বারবার ধরা পড়েছে সামাজিক চুক্তির উল্লেখ। এবং তারও আগে সংহিতা, ব্রাহ্মণ এই 2 গ্রন্থে আমরা উল্লেখ পাই রাষ্ট্র ব্যবস্থা, রাজতন্ত্র এইসব বিষয়ে এবং রাজার ক্ষমতা কিভাবে প্রজা নিয়ন্ত্রণ করে এর বিষয়েও। এবং সবথেকে উল্লেখযোগ্য গ্রন্থ অবশ্যই অর্থশাস্ত্র, চাণক্য বা কৌটিল্যের অর্থশাস্ত্র, যেখানে আমরা একটি অযোগ্য রাজার কি পরিণাম হতে পারে তার সম্বন্ধে জানতে পারি। এছাড়া জানতে পারি যুদ্ধ জয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে। মধ্যযুগে বিশেষত খ্রিস্ট ধর্ম ভিত্তিক রাজনৈতিক মতাদর্শ প্রচার পায় এবং বিশিষ্ট চিন্তাবিদদের মধ্যে উল্লেখযোগ্য আগস্টিন, অ্যাকুইনাস এবং পরবর্তীকালে মার্সেল অফ প্যাডুয়া, উনি আমাদেরকে সচেতন করেন আধুনিক
যুক্তিবাদ, তারপর গণতান্ত্রিক চিন্তাধারা এবং লোকায়ত সার্বভৌমিকতার উপর। নবজাগরণের সময় বহু নতুন চিন্তাধারার প্রতিষ্ঠা পায়, তার মধ্যে মানবতাবাদ বা হিউম্যানিজম, ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম উল্লেখযোগ্য। এবং বিশিষ্ট চিন্তাবিদ ম্যাকিয়াভেলি, উনি প্রথম আমাদের রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে ইন্ডাকটিভ মেথড বা আরোহী পদ্ধতি বিষয়ে বলেন। এছাড়া উনি সর্বপ্রথম আমাদের মনে পলিটিক্যাল ম্যান বা রাজনৈতিক মানুষ এই সম্পর্কে একটি ধারণা স্থাপন করেন এবং পরবর্তীকালে উনি প্রথম নির্মাণকারী ভ্যালু ফ্রি পলিটিক্স বা মূল্যমান নিরপেক্ষ রাজনীতির। ষোড়শ শতাব্দীর চিন্তাবিদ বোদ, ওনার সার্বভৌমত্ব তত্ত্বের ওপর পরবর্তীকালে বিভিন্ন আধুনিক চিন্তাধারা স্থাপন হয় ওনার তত্ত্বকে কেন্দ্র করেই। এরপর টমাস হবস, উনি একজন ইংরেজ চিন্তাবিদ। উনি প্রথম ছিলেন লিগাল সভরেনিটির জন্মদাতা। লিগাল সভরেনিটি অর্থাৎ আইনগত সার্বভৌমিকতা। এবং উনি প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতি রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করেছিলেন, তার জন্য ওনাকে বলা হয় প্রথম রাজনীতির বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার। সপ্তদশ শতাব্দীর অন্যতম চিন্তাবিদ জন লক, উনি সবার আগে আমাদের বোঝায় পলিটিক্যাল সভরেনিটি বা রাজনৈতিক সার্বভৌমিকতার ব্যাপারে, এবং ওনাকে পলিটিক্যাল সভরেনিটির জনক হিসেবে আমরা অনুসরণ করি। উনি আবার অভিজ্ঞতাবাদী পদ্ধতি বা এম্পিরিক্যাল মেথড রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহার করেন এবং এই পদ্ধতির মাধ্যমে তিনি আলোচনা করেন সামাজিক চুক্তি মতবাদ, মানে সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি। এবং তারপর রুসো, ওনাকে মনে করা হয় উনি হলেন জনগণের সার্বভৌমিকতা বা পপুলার সভরেনিটি এই চিন্তাধারাটির জন্মদাতা। এবং ওনার জেনারেল উইল বা সাধারণ ইচ্ছা এই তত্ত্বটি রাজনৈতিক চিন্তাধারার এবং রাষ্ট্র ইতিহাসে সর্বোপরি গুরুত্ব বলে মনে করা হয়। অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখতে পাই শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1760 সালে, তারপর ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব 1789 সালে এবং আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বা আমেরিকার স্বাধীনতা সংগ্রাম 1776 সালে। এবং এই সমস্ত বিপ্লব বা সংগ্রাম থেকে যেই রাষ্ট্রচিন্তা উঠে আসছে তা হলো হিতবাদ বা ইউটিলিটেরিয়ানিজম। হিতবাদী চিন্তাবিদদের মধ্যে জেরেমি বেন্থামের নাম খুবই উল্লেখযোগ্য এবং তার হিতবাদী তত্ত্বের মূল বক্তব্য হলো সর্বাধিক পরিমাণ সুখ লাভ যেমন ব্যক্তির চূড়ান্ত লক্ষ্য, যে কোনো মানুষই চায় সে সব থেকে বেশি সুখ উপলব্ধ করবে, ঠিক তেমনি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিত সাধন হলো সমাজের চূড়ান্ত লক্ষ্য। এবং তিনি রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ, ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রেও বিভিন্ন তত্ত্ব প্রয়োগ করেছেন। তাছাড়া তিনি সর্বপ্রথম বলেন যে রাষ্ট্র হলো ব্যক্তির অছি। কেন? কারণ ব্যক্তি যেমন রাষ্ট্রের প্রতি তার কর্তব্য পালন করে, ঠিক তেমনি রাষ্ট্র সর্বাধিক সংখ্যক ব্যক্তির সর্বাধিক পরিমাণ সুখ লাভ নিশ্চিত করে বা করার লক্ষ্য যে কোনো সমাজেরই থাকা উচিত। পরবর্তীকালে জন স্টুয়ার্ট মিল, উনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বা প্রতিনিধিত্বমূলক সরকার, উদারনীতিবাদের সংশোধন, স্বাধীনতা প্রভৃতি সংক্রান্ত তত্ত্ব এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, তিনি প্রথম যিনি রাষ্ট্রবিজ্ঞানকে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে আত্মপ্রতিষ্ঠা
বা প্রতিষ্ঠা দেওয়ার জন্যে যথেষ্ট সাহায্য করেছেন। 19 শতকের শেষ দিক থেকে 20 শতকের শেষ দিক পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের ইতিহাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফ্রান্সিস লাইবার উনি 1827 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং 1857 সালে কলম্বিয়া কলেজের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রফেসর হিসেবে নিযুক্ত হন। 1853 সালে প্রকাশিত তার সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট নামক গ্রন্থটি একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে বেশ অবদান রেখে গিয়েছেন। 1880 সালে জন ডাব্লিউ বার্জেস তার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের একটি সমতাদর্শী গোষ্ঠী বা স্কুল অফ পলিটিক্যাল সায়েন্স গড়ে ওঠে। রাষ্ট্রবিজ্ঞানকে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে স্বীকৃতি দানের ক্ষেত্রে হার্বার্ট বেক্সটার অ্যাডামসের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলির অনুসরণ করে তিনি 1876 সালে প্রতিষ্ঠিত করেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের উন্নতি, প্রশিক্ষণ ও গবেষণার কর্মসূচি। এবং the John Hopkins Studies in Historical and Political Science বিভিন্ন ধরনের উদ্যোগের সাথে যুক্ত হয়। পরবর্তীকালে চার্লস ক্যান্ডেল অ্যাডামসের নেতৃত্বে মিশিগান ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পড়ানো এবং পিএইচডি গবেষণার কাজ শুরু হয় এবং বহু বিশ্ববিদ্যালয় মিশিগান বিশ্ববিদ্যালয় নিয়ে তারা তথ্যভিত্তিক গবেষণা এবং ঐতিহাসিক তুলনামূলক পদ্ধতিতে গবেষণার বিজ্ঞানসম্মত পদ্ধতি হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে জেমস ব্রাইস তার আমেরিকান কমনওয়েলথ এই গ্রন্থে অবরোহী পদ্ধতির পরিবর্তে আরোহী পদ্ধতির সাহায্যে আমেরিকার যে প্রতিষ্ঠান সমূহ ও জনসাধারণের প্রকৃত অবস্থার বিচার বিশ্লেষণ করার কথা বলেছেন। অন্যদিকে 1903 সালে নিউ অরলিয়ান্সে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রবিজ্ঞানের অগ্রগতির পথ আরও প্রশস্ত করে। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ ও প্রক্রিয়াগুলির প্রকৃতি অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও শ্রেণী বিভাজনের ওপর ওই সংঘ বিশেষ গুরুত্ব আরোপ করে। চার্লস হ্যানিম্যান মন্তব্য করেছেন যে বৈধ সরকারের সাংগঠনিক কাঠামো, সিদ্ধান্ত গ্রহণ ও তার রূপায়ণ প্রক্রিয়া, নিয়ন্ত্রণের রাজনীতি, নীতিসমূহ এবং মানুষের পরিবেশ রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত হওয়ার ফলে তার পরিধি আরও সম্প্রসারিত হয় বা হয়েছে। আবার অন্যদিকে 20 শতকের দৃষ্টবাদী আন্দোলন বা পজিটিভিস্ট আন্দোলনের ফলে রাষ্ট্রবিজ্ঞান পাঠের ক্ষেত্রে অভিজ্ঞতাবাদী এম্পিরিক্যাল ও পরিসংখ্যানমূলক স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতির প্রয়োগ শুরু হয়। 1923 সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদ গঠিত হয়। ওই পর্ষদ অর্থনীতি, সমাজবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাকে বৈজ্ঞানিক স্তরে আরও বেশি উন্নত করার জন্যে বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু করে। রকফেলার ফাউন্ডেশনের সাহায্যে সমাজ বিজ্ঞান গবেষণার আরও অনেক কাজ শুরু হয়। আচরণবাদীরা তারা রাষ্ট্রবিজ্ঞানের যে সাবেকি দৃষ্টিভঙ্গি তাকে তুমুল নিন্দা করে।
হ্যারল্ড লাসওয়েল, গ্যাব্রিয়েল আমন্ড, মিরন ভাইনার, সিডনি ভার্বা, রবার্ট ডাল প্রমুখ বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী তথা চিন্তাবিদ। এনাদের আশীর্বাদে, এনাদের কাজে আচরণবাদ কার্যত একটি তাত্ত্বিক বিপ্লবে পরিণত হয়। বিগত শতকের 60-এর দশকের শেষ দিক থেকে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ এর একদল তরুণ রাষ্ট্রবিজ্ঞানী আচরণবাদের বিরোধিতা করতে শুরু করেন। কিন্তু কেন? তারা বলেন যে বিভিন্ন দৃষ্টান্ত, ধারণাগত কাঠামো, নমুনা সংগ্রহ প্রভৃতির ওপর অত্যাধিক পরিমাণে গুরুত্ব আরোপ করে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা কার্যক্ষেত্রে অর্থসামাজিক দিকটিকে উপেক্ষা করেছেন। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সংকটের কারণ বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে তারা ব্যর্থ হয়েছে। তাদের আরো কয়েকটি অভিযোগ ছিল, যেমন মূল্যবাদকে বাদ দিয়ে অভিজ্ঞতাবাদী রক্ষণশীলতার আড়ালে একটি বিশেষ রাজনৈতিক দর্শনকে আচরণবাদীরা লালন পালন করছিলেন। ঠিক এই কারণেই এই তরুণ গোষ্ঠী মূল্যবোধ, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে একটি আন্দোলনের সূত্রপাত করে। সেই আন্দোলনকেই আমরা বলি আচরণবাদোত্তর বিপ্লব। পরবর্তীকালে ডেভিড ইস্টন এই আন্দোলনকে স্বীকৃতি দেন। তিনি এও বলেন যে এই আন্দোলন কোনো প্রক্রিয়া নয়, এটি একটি প্রকৃত বিপ্লব। আচরণবাদোত্তর আন্দোলনকারীদের আরেকটি দাবি ছিল, এনারা রাষ্ট্রবিজ্ঞানকে শাসন প্রণালী সংক্রান্ত বিজ্ঞানের রূপান্তরিত করার পক্ষে ছিলেন। এবার মার্ক্সবাদী ধারা সম্পর্কে ফিওডর বুর্লাটেস্কি, কে শেষাদ্রি প্রমুখ মনে করেন যে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক প্রক্রিয়াকে বিশ্লেষণ করার প্রাথমিক নীতিগুলি মার্ক্সবাদ লেনিনবাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। বুর্লাটেস্কি এও বলেছেন যে মার্ক্স এঞ্জেলস রাজনীতি, রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক কার্যকলাপ প্রকৃতির প্রকৃতি বিশ্লেষণের সঙ্গে সঙ্গে শোষক শ্রেণীর রাজনীতির পাশাপাশি প্রলেতারীয় রাজনীতির ভিত্তি স্থাপন করেছিল এবং তারা শুধু তাত্ত্বিক ও পদ্ধতিগত ভিত্তি গড়ে তোলেননি, সেই সঙ্গে রাজনৈতিক প্রক্রিয়া, রাষ্ট্রের কার্যকলাপ, রাজনৈতিক দল, নেতৃত্ব প্রভৃতি সম্পর্কে নির্দেশনা দেন। লেনিন ক্ষমতা ও রাজনীতির সমস্যার প্রতি তীক্ষ্ণভাবে নজর রাখতেন। তার প্রমাণ হলো তার কয়েকটি গ্রন্থ, যেরকম দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, দ্য স্টেট, ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম প্রভৃত। তাই একদিক থেকে বলা যায় যে মার্ক্সবাদীরা সমগ্র সমাজের আলোকে তার বিভিন্ন অংশকে বিচার বিশ্লেষণ করেন এবং মার্ক্সবাদীদের আরেকটি অভিমত আছে, সেটা হলো শোষণমূলক বুর্জোয়া রাষ্ট্রের শ্রেণী চরিত্রকে আড়াল করার উদ্দেশ্যেই আচরণবাদীরা রাষ্ট্রহীন ও মূল্যমান নিরপেক্ষ আলোচনার ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু, এই আলোচনায়ও বেশ কিছু মতবিরোধ আছে এবং এই মতবিরোধগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সাবেকি অভিমত, 2 নম্বর সাম্প্রতিক অভিমত এবং 3 নম্বর মার্ক্সবাদীদের অভিমত।
সাবেকি অভিমত এই বিষয়ে অধ্যাপক গার্নার, ব্লাঞ্চলি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রকেই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বলে বর্ণনা করেছে। সুতরাং এই বলা যায় যে সাবেকি অভিমতে রাষ্ট্র অথবা সরকার এই নিয়ে বেশ একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হিসেবে বাছা হয়। গার্নারের ভাষায় রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। আবার ব্লাঞ্চলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের ভিত্তি, মৌলিক অবস্থা, প্রকৃতি, বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে। কিন্তু রাষ্ট্রের ধারণা হলো একটি বিমূর্ত ধারণা। এই ধারণা সরকারের মাধ্যমে বাস্তব রূপ পরিগ্রহ করে। তাই আবার সিলি, স্টিফেন লিকক প্রমুখ মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের পরিবর্তে কেবল সরকারকে নিয়েই আলোচনা করতে অধিক আগ্রহী। সাবেকি অভিমতের পরের বিষয়বস্তু আরেকটি হলো যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ক্ষেত্রের পরিধি বিস্তার। গিলক্রিস্ট, লাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্র কিংবা কেবল সরকার নিয়েই আলোচনা করে এরকম মতামতের নিন্দে করে। রাষ্ট্র ও সরকার উভয়েই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সূচির অন্তর্ভুক্ত। আবার ইসি স্মিথ, এজে জার্সার এনারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন ও সরকার সম্পর্কে আলোচনা করে। উইলবি বলেছেন যে সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞানের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় রয়েছে। কি কি? 1 রাষ্ট্র, 2 সরকার এবং 3 আইন। সর্বোপরি কোনো কোনো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, রীতি নীতি প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার পক্ষে। আবার গ্রিভস, রবসন এনারা মানুষের নৈতিক সমস্যাকেও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সূচির অন্তর্ভুক্ত করার পক্ষপাতী। গ্রিভস বলেছেন যে মূল্য বিচার অর্থাৎ ভালো মন্দ সম্পর্কে সঠিক ধারণা উপস্থিত করতে ব্যর্থ হলে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা যথেষ্ট পরিমাণে হ্রাস পাবে। আবার কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী কথাও মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে যদি রাষ্ট্র সম্পর্কে তত্ত্বগত ও বাস্তব উভয় দিককেই স্থান না দেওয়া হয় তাহলে বিষয়বস্তুর পরিপূর্ণতা আসবে না। তাই সিসবিক, ইয়েলিনেক, পোলক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে দুভাগে ভাগ করে আলোচনা করেছেন। কি কি 2 ভাগ? তত্ত্বগত রাজনীতি বা থিওরিটিক্যাল পলিটিক্স এবং ফলিত বা ব্যবহারিক রাজনীতি অর্থাৎ অ্যাপ্লাইড পলিটিক্স। এরপরে আমরা যদি দেখি তাহলে আধুনিক রাষ্ট্র ও সরকার সম্পর্কিত কোনো আলোচনায় সম্পূর্ণ লাভ করবে না যদি আমরা তাদের সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করতে না পারি। ঐতিহাসিক বিশ্লেষণের সাহায্যে অতীত ও বর্তমান সম্পর্কে যে জ্ঞান অর্জন করা যায় তারই আলোতে আগামী দিনে রাষ্ট্রের একটি বাস্তব ভিত্তিক চিত্র তুলে ধরা সম্ভব। এদিক থেকে বিচার করে রাষ্ট্রবিজ্ঞানকে একটি উদ্দেশ্যমূলক বিজ্ঞান বলেও অভিহিত করা যায়। কিন্তু আবার রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বেশ কিছু সীমাবদ্ধতা আছে। সেগুলো কি কি? ম্যাকেনজি এই ধরনের আলোচনার ধারাকে অত্যধিক আইনমুখী, কৃত্রিম এবং খামখেয়ালিপূর্ণ বলে বর্ণনা করেছেন এবং তিনি প্রধানত 4টে দিক থেকে এই রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার সমালোচনা করেন। কি কি? 1 নম্বর, বিশ্বের নবজাত রাষ্ট্রগুলির প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের অধিকাংশই পাশ্চাত্য রাষ্ট্র ব্যবস্থার মতো দেশের ভিতর থেকে গড়ে ওঠেনি। 2 নম্বর, পশ্চিমী দেশগুলিতে রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্কের পরিবর্তন সাধিত হওয়ার ফলে রাষ্ট্রবিজ্ঞানের পুরনো ধারণা পরিবর্তিত অবস্থার সঙ্গে
সামঞ্জস্য রক্ষা করতে ব্যর্থ হয়েছে। 3 নম্বর কি, যে সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রে সম্পর্কিত পুরাতন ধ্যান ধারণার ওপর কঠিন আঘাত হেনেছে। বর্তমানে সমাজবিদ্যা, সামাজিক মনস্তত্ত্ব, সামাজিক নৃতত্ত্ব এই সমস্ত বিষয়গুলি আবির্ভাবের ফলে রাষ্ট্রবিজ্ঞানের ওপর আইনশাস্ত্রের প্রভাব যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে। এবং 4র্থ পয়েন্ট, সেটা হলো বর্তমানে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর আলোচনা রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার পরিসমাপ্তি ঘটেছে। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার সমালোচনা করার পর গ্রাহাম ওয়ালস, আর্থার বেন্টলে, ডেভিড ট্রুম্যান, রবার্ট ডাল, ডেভিড ইস্টন প্রমুখ এই সিদ্ধান্তে এসে পৌঁছন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক বিরোধ ও বিরোধ মীমাংসা, প্রভাব ও প্রভাবশালী ক্ষমতার রাজনৈতিক মতাদর্শ প্রভৃতিকেও আলোচনা ক্ষেত্রে রাখে। তাই আমরা যদি সাম্প্রতিক অভিমতের কথা বলি, সেগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথম, ব্যক্তি ও গোষ্ঠী সংক্রান্ত আলোচনা। ভোটদাতা হিসেবে ব্যক্তির আচার আচরণ, প্রশাসক, আইনজীবী বা বিচারপতি হিসেবে ব্যক্তির ভূমিকা ইত্যাদিকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের কেউ যেমন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের অন্তর্ভুক্ত বলে মনে করে, তেমনি আবার বেন্টলে, ট্রুম্যান প্রমুখ রাজনৈতিক দল বা যে কোনো স্বার্থ গোষ্ঠী প্রভৃতির স্বতন্ত্র ভূমিকা পর্যালোচনার ওপরও গুরুত্ব আরোপ করেন। দ্বিতীয়ত কি বলা যেতে পারে? বলা যেতে পারে যে প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্কে আলোচনা। লাসওয়েল, রবার্ট ডাল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। প্রভাবশালী এবং প্রভাব কি সেটা আমরা আগেই আলোচনা করেছি। এরপরে আরেকটি যে বিষয়ে আসে সেটা হলো বিরোধ ও অনৈক্য সম্পর্কে আলোচনা। অস্টিন রেনি, রবার্ট ডাল, অ্যালান বল প্রমুখ বিরোধ ও অনৈক্যকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রে অন্তর্ভুক্ত বলে মনে করে। অস্টিন রেনির মতে বিভিন্ন ব্যক্তির মধ্যেকার বিরোধ যেমন মানব জীবনের অপরিহার্য অংশ, তেমনি রাজনৈতিক বিরোধ হলো মানব সমাজের অপরিহার্য অঙ্গ। 4র্থ পয়েন্ট হলো ক্ষমতা সংক্রান্ত আলোচনা। সেখানে লাসওয়েল, রবসন, রবার্ট ডাল, অ্যালান বল এনারা বলছেন যে ক্ষমতা ও ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের অন্তর্ভুক্ত করেছেন। পঞ্চম পয়েন্টে রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে কথা বলা হচ্ছে। কোনো রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক ক্ষমতা ও কার্যাবলী নিয়ন্ত্রণকারী রাজনৈতিক মতাদর্শের আলোচনাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলেও মনে করেন। আর ষষ্ঠ পয়েন্ট হলো রাজনৈতিক ব্যবস্থার আলোচনা, যেখানে আমন্ড, পাওয়েল, ডেভিড ইস্টন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ধারার পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থার বিশ্লেষণের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন। এবং আলমন্ড ও পাওয়েলের মতে রাজনৈতিক ব্যবস্থা, আইন, প্রশাসন, আদালতের মতো সরকারি প্রতিষ্ঠানসমূহ নিয়ে যেমন রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে, তেমনই আলোচনা করে থাকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দল, সংযোগ সাধনের মাধ্যমে নির্বাচনী আচরণ, রাজনৈতিক সংস্কৃতি ও সামাজিক কিরণ নিয়ে। এবার মার্ক্সবাদীদের অভিমত কি, এটাকেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। প্রথমত, আন্তর্জাতিক
রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন গৃহীত প্রস্তাব। সেইখানে দেখাচ্ছে যে আলোচনা ক্ষেত্রের ক্রমবর্ধমান পরিধি বারবার বাড়ছে রাষ্ট্রবিজ্ঞানে। কি বলছে যে 1948 সালের সেপ্টেম্বর মাসে প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলনে গৃহীত প্রস্তাবে বলা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু তথা আলোচনা ক্ষেত্রে অনেক কিছু বিষয়ে দেখা যায়। সেগুলো কি কি? 1, রাজনৈতিক তত্ত্বসমূহ ও তাদের ইতিহাস। 2, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। 3, রাজনৈতিক দল, গোষ্ঠী, জনমত। এবং 4, আন্তর্জাতিক সম্পর্ক। এছাড়া এই আলোচনা ক্ষেত্রের আর কি কি দিক আছে? একটা হলো গতিশীল বিজ্ঞান। সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রের পরিধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে রাষ্ট্রের উৎপত্তি, আকৃতি, প্রকৃতি ও কার্যাবলী ছাড়াও কিভাবে রাজনৈতিক সিদ্ধান্তসমূহ সরকার কর্তৃক গ্রহণ করবে বা কিভাবে সিদ্ধান্তসমূহ সরকার কর্তৃক গৃহীত হয়, কোন কোন বিষয় সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে প্রভৃতিও আলোচনার বিষয়। মাইকেল কার্টিস উনি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান কেবল আনুষ্ঠানিকভাবে গঠিত নয়, এমন সংগঠন, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ভোট সম্পর্কিত ব্যবহার, বিভিন্ন ব্যক্তিত্বের ভূমিকা, সামাজিক ব্যবহার, অভ্যাস ও প্রথা, সমাজের সাধারণ সাংস্কৃতিক ও শিক্ষাগত ধরন, যোগাযোগ এবং প্রভাব বিস্তারের উপায়সমূহ সমাজের অর্থনৈতিক, প্রযুক্তিগত ও জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন অবস্থার বিচার বিশ্লেষণও করে থাকে। তাহলে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি তাহলে তার মধ্যে কি কি দিক দেখা যাবে? 1, অবশ্যই রাজনৈতিক তত্ত্ব, দর্শন, মতাদর্শ। 2, আমরা দেখতে পাই রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জনমত, এইসব নিয়ে আলোচনা। 3, অবশ্যই সাংবিধানিক ও প্রশাসনিক আইন। 4, যে কোনো ধরনের রাষ্ট্রীয় সংগঠন ও প্রতিষ্ঠান। 5, রাষ্ট্রীয় প্রশাসন। 6, আমরা বলতে পারি যে রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিকীকরণ। 7, অবশ্যই ভোট সংক্রান্ত আচরণ। 8, আমরা বলতে পারি যে রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব, যা বারবার আমরা দেখি। 9ম পয়েন্ট আমরা বলতে পারি যে তুলনামূলক রাজনীতি। এবং শেষ আমরা যেটা বলতে পারি, যেটা খুবই জরুরি, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সংগঠন ও কূটনীতি হিসেবেও আলোচনা করে। এবার সাম্প্রতিক অভিমত, এই অভিমত বেশ কিছু সমালোচনার মুখোমুখি হয়েছে, যার মধ্যে প্রথম কারণ হলো গিয়ে যারা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর মধ্যে ব্যক্তি ও বিভিন্ন গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার পক্ষপাতী, তারা রাজনৈতিক প্রক্রিয়া ও ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ব্যক্তি বা গোষ্ঠীর কথাই বলছেন। আবার দ্বিতীয় যে একটি মত আসে সেটা হলো গিয়ে যারা সব ধরনের বিরোধকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত করার পক্ষপাতী, তাদের বক্তব্যের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। এবং 3 নম্বর যেটা হলো যে রাষ্ট্রবিজ্ঞানকে যারা প্রভাব ও প্রভাবশালীদের সম্পর্ক বিষয়ক আলোচনা বলে মনে করেন, তারা কার্যত সমগ্র সমাজের পরিবর্তে সংখ্যালঘু একটি অংশের মধ্যে রাজনীতিকে সীমাবদ্ধ রেখে ভুল করছেন, কারণ রাজনীতি সবার হওয়া উচিত। এবং এরপর একটা খুব ইন্টারেস্টিং বিষয় আসে, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? এইটার উত্তর যদি আমাদের খুঁজে পেতে হয় তাহলে সবার আগে আমাদের আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার কারণ কি কি হতে পারে। প্রথম কারণ সেটা হলো বিষয়বস্তুর ব্যাপকতা। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল এবং অনিশ্চিত।
তাই যে কোনো বিজ্ঞানের অন্য যেই বিষয়গুলো আছে, যেমন ধরো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, এগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিশ্লেষণ শ্রেণীবিন্যাস থাকে, যেটা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সম্ভব নয়। দ্বিতীয় কারণ সেটা হলো গিয়ে ধারাবাহিকতার অভাব। যে কোনো বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস পর্যালোচনা করলে তার মধ্যে একটা ধারাবাহিকতা লক্ষ্য করা যায়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে এরকম কোনো ধারাবাহিকতা আমরা লক্ষ্য করতে পারি না। 3 নম্বর কারণ হলো গিয়ে তথ্যের থেকে অনেক বেশি তত্ত্ব নির্ভর। যেমন ধরো ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানীরা তত্ত্ব ও তথ্যকে সমান গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক অনুশীলন করেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা বৈজ্ঞানিক অনুশীলন অপেক্ষা দার্শনিক চিন্তাভাবনা ও মতামতকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। 4 নম্বর কারণ হলো বৈজ্ঞানিক পদ্ধতি সমূহ অনুসরণ করা অসম্ভব। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অনুসন্ধান ও পরীক্ষামূলক পদ্ধতি কখনোই সঠিকভাবে অনুসরণ করা যায় না। তার কারণ মানুষ এবং মানব সমাজ, এই হলো রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু। এবার প্রকৃতি বিজ্ঞানীর মতো রাষ্ট্রবিজ্ঞানী নিজের প্রয়োজনে গবেষণা ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে নিতে পারেন না। তাদেরকে এমন একটা পরিবেশে কাজ করতে হয় যেটা অলরেডি প্রেজেন্ট। এই বাহ্যিক পরিবেশে পরিবর্তনশীল বলেই রাষ্ট্রবিজ্ঞানের তা আয়ত্তের বাইরে। 5ম কারণ হিসেবে আমরা দেখেছি যে রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য উপাদান নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু মতপার্থক্য আছে। কোনো ঘটনা বা সামাজিক বিষয়ের সঙ্গে একাধিক উপাদান ও কারণ জড়িয়ে থাকে রাষ্ট্রবিজ্ঞানে। ওইসব উপাদান ও কারণের মধ্যে কোনটি মুখ্য এবং কোনটি মুখ্য নয়, এই বিষয়ে গবেষণের মাধ্যমে অ্যাটলিস্ট নির্ণয় করা যায় না। এরপরে দেখা যাক যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কি কি কারণ। কারণ আমরা বলছি কথাটা রাষ্ট্রবিজ্ঞান, তাহলে 1 নম্বর কারণ হচ্ছে সুসংবদ্ধ জ্ঞানার্জন সম্ভব। অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ প্রভৃতি পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, নাগরিকদের আচার আচরণ প্রভৃতি সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি। 2 নম্বর কারণ সেটা হলো সাধারণ সূত্রের প্রতিষ্ঠা সম্ভব। আচ্ছা, এই সুসংবদ্ধ জ্ঞান থেকে আমরা কিছু সাধারণ নিয়ম বা সূত্র প্রতিষ্ঠা করতে পারি। সেই নিয়ম বা সূত্রগুলি রাজনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রেও প্রযুক্ত কখনো কখনো হয়। তাছাড়া মানুষের রাজনৈতিক আচরণের মধ্যেও শৃঙ্খলা দেখা যায়। এ প্রসঙ্গ মন্তব্য করতে গিয়ে লর্ড ব্রাইস বলেছেন, মানুষের রাজনৈতিক আচার আচরণ জটিল হলেও তার মধ্যে সুসামঞ্জস্য লক্ষ্য করা যায় এবং এই সামঞ্জস্যই রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি। 3 নম্বর কারণ আমরা কি বলতে পারি, যে বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা বর্তমান। যারা বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ধারাবাহিকতা নেই বলে মনে করেন, তার সমাজবিজ্ঞানের এই শাখাটির স্বরূপ যথার্থভাবে উপলব্ধি করতে ব্যস্ত হয়েছেন। কারণ জন্মলগ্ন থেকেই রাষ্ট্রবিজ্ঞান এক একটি স্তর অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে এবং একটি স্তরের ওপর দাঁড়িয়ে বিকশিত হওয়ার পর রাষ্ট্রবিজ্ঞান পরবর্তী স্তরে প্রবেশ করেছে। 4র্থ পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি তত্ত্ব ও তত্ত্বের ওপর সমান গুরুত্ব আরোপ। রাষ্ট্রবিজ্ঞান তথ্য অপেক্ষা তত্ত্বের ওপর অনেক বেশি গুরুত্ব আরোপ করে বলে যাদের অভিযোগ, তারা রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা সনাতন রূপটি প্রত্যক্ষ করেই এরূপ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। কারণ মার্কস এঙ্গেলসের কেবল তত্ত্ব নয়, সেই সঙ্গে ঐতিহাসিক তথ্য প্রমাণের ওপর ভিত্তি করেই সমাজ বিকাশের ধারাটিকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন। এবং শেষমেশ আমরা বলতে পারি যে মূল্যমান নিরপেক্ষ বাস্তব আলোচনা সম্ভব। এবং শেষমেশ আমরা যদি রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি, তাহলে যে বিষয়গুলি আসবে সেটা হলো গিয়ে রাজনৈতিক সচেতনতার বৃদ্ধি ঘটায়,
বর্তমান যুগে মানব জীবনের এমন কোনো দিক নেই যে সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রভাব মুক্ত। তাই মানব জীবন, সমাজ জীবন, এই সমস্ত বিষয়, রাজনৈতিক ব্যবস্থা, আচার আচরণ, এই সমস্ত বিষয়ে আমাদের সচেতন করে রাষ্ট্রবিজ্ঞান। তাছাড়া বুদ্ধিবৃত্তিরও বিকাশ ঘটায়, কারণ রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে অবহিত না থাকলে কোনো ব্যক্তির পক্ষে তার দেশের রাষ্ট্র ব্যবস্থা বা আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন সম্ভব নয়। এবং শেষমেশ একজন সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে রাষ্ট্রবিজ্ঞান সাহায্য করে। একটি দেশের আচার আচরণ মেনে, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা মেনে একটি নাগরিকের কী কী দায়িত্ব থাকা উচিত সেই বিষয়ে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান সচেতন করে।